আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, ভ্যাট উইথ ডক্টর রৌফ ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ আমাদের ৩৩৫তম পর্ব। ৩৩৫তম পর্ব। আজকের পর্বে আমরা একটা প্রশ্নোত্তর আলোচনা করব। এই প্রশ্নটা আজ আমাকে একজন করেছিলেন। এই প্রশ্নটা প্রায় মাঝে মাঝে এই প্রশ্নটা আসে, এই জন্য আমি চিন্তা করলাম যে প্রশ্নটার একবারে উত্তর দিয়ে দিই, কারণ অনেকেরই এই বিষয়টা জানা দরকার। আজকে আপনারা একটা গুরুত্বপূর্ণ একটা কথা শিখবেন। এই পুরা ভ্যাট সিস্টেম বুঝতে হলে শতিনেক কনসেপ্ট শিখতে হয়, শতিনেক কনসেপ্ট শিখতে হয়, কিছু আইডিয়া শিখতে হয়। তো আজকে আমরা একটা একটা আইডিয়া শিখবো। এভাবে একটা একটা করে অনেক আইডিয়া শিখতে পারলে, ধরেন শতিনেক আইডিয়া শিখতে পারলে ভ্যাট সিস্টেমটা সম্পর্কে ভালো ধারণা হয়। তো আজকে আমরা যে আইডিয়াটা শিখবো সেটা কি, সেই কোশ্চেনটা কি? কোশ্চেনটা হলো, একজন আমার কাছে আজ কোশ্চেন করেছেন যে যখন সরাসরি দিনমজুর নেওয়া হয় এবং দিনমজুরকে পেমেন্ট করা হয় তখন ভ্যাট ভ্যাট নেই। ধরেন একটা প্রতিষ্ঠান 5জন লেবার নিয়েছে, লেবার নিয়ে কাজ করে লেবারকে পেমেন্ট দিবে, এর উপরে কোনো ভ্যাট নেই। ভ্যাট আইনের প্রথম তফসিলের 2য় খণ্ডের অনুচ্ছেদ 6-এর কতে এই দিনমজুর সেবাকে ভ্যাট মুক্ত করা আছে। কিন্তু কিন্তু যদি ঠিকাদারের মাধ্যমে দিনমজুর নেওয়া হয় তখন আবার 15% ভ্যাট আছে। একটা প্রতিষ্ঠান একটা ঠিকাদারকে বললো যে আমাকে 10টা দিনমজুর নিয়ে এসে দাও। তো ঠিকাদার 10টা দিনমজুর নিয়ে এসে দিল। প্রতিষ্ঠান প্রতিষ্ঠান এই ঠিকাদারকে পেমেন্ট করলো আর ঠিকাদার দিনমজুরকে পেমেন্ট করলো। এই ক্ষেত্রে প্রতিষ্ঠান যখন ঠিকাদারকে পেমেন্ট করবে তখন 15% ভ্যাট আছে। এই হলো আইনের বিধান। তখন কোশ্চেন আসে যে কেন, এর কারণটা কি? সরাসরি দিনমজুরকে পেমেন্ট দিলে ভ্যাট প্রযোজ্য হয় না, আর ঠিকাদারের মাধ্যমে পেমেন্ট দিলে কেন ভ্যাট প্রযোজ্য হয়? এই এই বিষয়টা আজকে আমরা আলোচনা করব। এটা হলো কারণ হলো, ভ্যাট সিস্টেমে একজন সেবা গ্রহণকারী, একজন সেবা প্রদানকারী, একজন পণ্য গ্রহণকারী, একজন পণ্য বিক্রয়কারী। তো এই ক্ষেত্রে ধরেন একজন দিনমজুর দিনমজুর সেবা প্রদানকারী আর একটা একটা অফিস সেবা গ্রহণকারী। যখন দিনমজুর যখন অফিস যখন সরাসরি দিনমজুরকে নিয়ে আসে, দিনমজুরকে নিয়ে এসে দিনমজুরকে কাজ করে দিনমজুরকে পেমেন্ট দেয়, তখন অফিস হচ্ছে দিনমজুরের সেবা গ্রহণ করেছে আর দিনমজুর অফিসকে দিনমজুরের সেবা সেবা দিয়েছে। তো দিনমজুরের সেবা তো ভ্যাট মুক্ত, দিনমজুরের সেবা সবসময় ভ্যাট মুক্ত। সবসময় বলতে এখন ভ্যাট মুক্ত, আগে কয়েক বছর আগে ভ্যাট ছিল। তো দিনমজুর যখন কাউকে সেবা দিবে, সরাসরি সেবা দিবে, তখন সেটা ভ্যাট মুক্ত। এ ব্যাপারে কোনো অস্পষ্টতা নেই। তো তাহলে মাঝখানে ঠিকাদার থাকে তখন ভ্যাট কেন হয়? তখন ভ্যাট হওয়ার কারণ হলো, যখন ঠিক আমরা 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 কমনলি ঠিকাদার বলি। ভ্যাট আইনে এই কাজটাকে বলা হয়েছে মানব সম্পদ সরবরাহ ও ব্যবস্থাপনা সেবা, মানব সম্পদ সরবরাহ ও ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের সেবা। তো এই যে ঠিকাদার আমরা যাকে বলি, তাকে তাকে বলা হয়েছে মানব সম্পদ সরবরাহ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান। তো অফিস অফিস একটা মানব সম্পদ সরবরাহ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানকে বললো যে আমাকে 10টা দিনমজুর নিয়ে এসে দাও। এই প্রতিষ্ঠান 10টা দিনমজুর নিয়ে এসে দিল। এখানে ঘটনা কি ঘটলো? এখানে ঘটনা ঘটলো যে দিনমজুর সেবা দিল মানব সম্পদ সরবরাহ প্রতিষ্ঠানকে, আর মানব সম্পদ সরবরাহ প্রতিষ্ঠান সেবা দিল হচ্ছে এই মূল প্রতিষ্ঠানকে। তাহলে তাহলে এখনো এই ক্ষেত্রে পেমেন্টটা কিভাবে হবে? এই ক্ষেত্রে পেমেন্ট হবে, যে অফিস সেবা নিয়েছে এই অফিস পেমেন্ট দিবে মানব সম্পদ সরবরাহ প্রতিষ্ঠানকে। অর্থাৎ এখানে দিনমজুরের সেবা নেওয়া হয়নি, এখানে মানব সম্পদ সরবরাহ প্রতিষ্ঠান সেবা দিয়েছে আর সেবা গ্রহণকারী সেবা নিয়েছে। এখানে কোনো দিনমজুরের সেবা নাই। আর মানব সম্পদ সরবরাহ প্রতিষ্ঠান দিনমজুর হায়ার করেছে, মানব সম্পদ সরবরাহ প্রতিষ্ঠান দিনমজুরের সেবা নিয়েছে। তো মানব সম্পদ সরবরাহ প্রতিষ্ঠান যখন দিনমজুরকে পেমেন্ট করবে তখন ভ্যাট প্রযোজ্য হবে না। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। অর্থাৎ অর্থাৎ দিনমজুরের সেবা যে গ্রহণ করবে সে ভ্যাট পরিশোধ করবে না। কিন্তু মাঝখানে যদি, এই যে আমরা যে এক্সাম্পলটা দেখলাম, যে মাঝখানে মানব সম্পদ সরবরাহ প্রতিষ্ঠান চলে আসলো, তখন এই দিন এটা দিনমজুরের সেবা থাকলো না। মানব সম্পদ সরবরাহ প্রতিষ্ঠান সেবা দিল মূল প্রতিষ্ঠানকে, মূল প্রতিষ্ঠান পেমেন্ট দিল মানব সম্পদ সরবরাহ প্রতিষ্ঠানকে, তখন 15% ভ্যাট প্রযোজ্য হবে। আর মানব সম্পদ সরবরাহ প্রতিষ্ঠান যখন দিনমজুরকে পেমেন্ট দিবে তখন ভ্যাট প্রযোজ্য হবে না। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কেন দিনমজুরকে সরাসরি পেমেন্ট দিলে ভ্যাট প্রযোজ্য হয় না,
আর কেন মাঝখানে যদি ঠিকাদার দিনমজুর নিয়ে এসে দেয় তাহলে ভ্যাট প্রযোজ্য হয়। এখানে এখানে আর একটা কথা বলা যায়, সেটা হলো একটা এক্সাম্পল দিলে বোঝা যাবে। সেটা হলো একটা নির্মাণ সংস্থা, কন্ট্রাক্টর, আমরা 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 যাকে কন্ট্রাক্টর বলি, একে ওই কনস্ট্রাকশন ফার্ম বলে একটা সেবা আছে, নির্মাণ সংস্থা, অর্থাৎ যারা ঘর বাড়ি রাস্তাঘাট ইত্যাদি যারা কনস্ট্রাকশন করে। ধরেন একটা অফিস কনস্ট্রাকশন করা হবে, তো অফিস টেন্ডার করেছে, একটা ঠিকাদারি কাজটা পেয়েছে। তো ঠিকাদার কাজটা পেলে ঠিকাদার তাহলে অফিস সেবা নিবে, ঠিকাদার সেবা দিবে, এই ঠিকাদারের এই সেবার নাম হলো নির্মাণ সেবা। তো ঠিকাদার নির্মাণ করার জন্য ঠিকাদার ইট কিনে নিয়ে আসবে, সিমেন্ট কিনে নিয়ে আসবে, বালি কিনে নিয়ে আসবে, ইঞ্জিনিয়ার নিয়ে আসবে, বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে আসবে। এই যে এত জিনিস যে ঠিকাদার নিয়ে আসবে, এগুলো সব ঠিকাদারের উপকরণ। এগুলো অফিস এগুলো কিনে না। অফিস কিনে হলো ঠিকাদারের সেবা, অফিস কিনে হলো কনস্ট্রাকশন সেবা। অফিস সেবা কিনে তাহলে অফিস পেমেন্ট করবে ঠিকাদারকে নির্মাণ সংস্থার সেবা হিসাবে, তখন নির্মাণ সংস্থার সেবা হিসাবে ভ্যাট প্রযোজ্য হবে। নির্মাণ সংস্থা যখন লেবারকে পেমেন্ট করবে তখন ভ্যাট প্রযোজ্য হবে না। তো তাহলে প্রিয় দর্শকবৃন্দ, আমি আশা করি যে আজকের যে বিষয়টা এটা আপনারা বুঝতে পেরেছেন, যে সরাসরি দিনমজুরকে পেমেন্ট দিলে কেন ভ্যাট প্রযোজ্য হয় না। এটা প্রথম তফসিলদার দিয়ে অব্যাহতি ভ্যাট মুক্ত করা আছে। আর যখন মাঝখানে যখন কোনো ঠিকাদার থাকে, ঠিকাদারকে পেমেন্ট দেওয়া হয় তখন ভ্যাট প্রযোজ্য হয়। ঠিকাদার যখন দিনমজুরকে পেমেন্ট দেয় তখন ভ্যাট প্রযোজ্য হয় না। তো আমি আশা করি আপনারা রিজনটা, যুক্তি কি, এর ভিতরে উইজডাম কি, সেটা আপনারা বুঝতে পেরেছেন। এইগুলো আমাদের ভ্যাট সিস্টেমটা ভালো মতো বুঝতে হলে এই ভ্যাট সিস্টেমের যত আইডিয়াস এবং কনসেপ্টস এগুলো সব ক্লিয়ারলি বুঝতে হয়। তো আমরা আস্তে আস্তে সব আলোচনা করব। আমাদের সব ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলে আস্তে আস্তে ভ্যাট সিস্টেম সম্পর্কে, আমাদের দেশের ভ্যাট সিস্টেম সম্পর্কে ভালো ধারণা পাবেন। তো প্রিয় দর্শকবৃন্দ, আজকের মতো এখানে শেষ করলাম। অনেক ধন্যবাদ। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।